একটা দেশ যেখানে নামাজ পড়া অপরাধ, একটা জনগোষ্ঠী যাদের দাড়ি, হিজাব, কোরআন সবই রাষ্ট্রের চোখে সন্দেহ। আজ এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব চীনের উইগুর মুসলিমদের নিয়ে। কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর একটি মুসলিম জনগোষ্ঠীকে পদ্ধতিগতভাবে চিহ্নিত করার পথে হাঁটছে। এটা কি শুধুই নিরাপত্তার অজুহাত, নাকি এর পেছনে আছে ইতিহাস, ভূরাজনীতি, অর্থনীতি এবং ভয়? উইগুর মুসলিম সম্প্রদায় কোনো নতুন জনগোষ্ঠী নয়। তাদের ইতিহাস অন্তত 1200 বছর আগের পুরনো। তারা মূলত বসবাস করে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে। সিনজিয়াং মানে কি? চীনা ভাষায় এর অর্থ নতুন ভূখণ্ড। এই সিনজিয়াং চীনের উত্তর পশ্চিম দিকেই অবস্থিত। কিন্তু প্রশ্ন হলো, নতুন কার কাছে? উইগুরদের কাছে এটা হাজার বছরের মাতৃভূমি। তারা তুর্কি জনগোষ্ঠী। ভাষা, সংস্কৃতি ও চেহারায় হান চাইনিজদের থেকে সম্পূর্ণ আলাদা। 10ম শতাব্দীতে উইগুররা ইসলাম গ্রহণ করে এবং মধ্য এশিয়ার ইসলামী সভ্যতার অংশ হয়ে ওঠে। 1800 শতকে চিং রাজবংশ প্রথমবার সিনজিয়াং দখল করে, কিন্তু দখল মানেই শান্তি নয়। 20 শতকের শুরুর দিকে তারা ইস্ট তুর্কমেনিস্তান নামে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল প্রায় দুইবার। কিন্তু 1949 সালে মাও সেতুং এর কমিউনিস্ট পার্টি সিনজিয়াং পুরোপুরি দখল করে নেয়। সেখান থেকেই শুরু হয় উইগুরদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। চীনের রাষ্ট্রধর্ম মূলত নাস্তিক কমিউনিস্টদের জন্য। ইসলাম সেখানে শুধু একটি ধর্ম নয়, একটি স্বতন্ত্র পরিচয়, আইন ও জীবন ব্যবস্থা। আর চীনের চোখে এটাই হলো সমস্যা, কারণ ইসলাম রাষ্ট্রের উপর নয়, আল্লাহর উপর আনুগত্য শেখায়। আর চীন সেটা কখনোই চায় না। মুসলিম পরিচয় জাতীয় পরিচয়ের বাইরে যায়, অর্থাৎ একজন মুসলিমের জাতীয় পরিচয়ের আগে তার পরিচয় হচ্ছে সে মুসলিম। ধর্মীয় নেটওয়ার্ক রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকে। আর এই কারণেই মূলত চীনেরা ইসলামকে দাবিয়ে রাখতে চায়। তারা চায় তাদের রাষ্ট্রের আইন ওই ইসলাম বিরোধীদের উপর চাপিয়ে দিতে। ধর্মচর্চার জন্য তারা মুসলিমদেরকে অনেক বাধাও দিয়ে থাকে। 2001 সালে 9/11 হামলার পর বিশ্বজুড়ে ওয়ার অন টেরর শুরু হয়। চীন এই সুযোগই কাজে লাগায়। উইগুরদের দাবি করা আন্দোলনকে ইসলামী শাসনবাদ হিসেবে তুলে ধরে। যদিও অধিকাংশ উইগুর আন্দোলন ছিল শান্তিপূর্ণ, সহিংসতা ছিল বিচ্ছিন্ন ও সীমিত। কিন্তু চীন বিশ্ব মিডিয়াকে জানালো সবাই সন্ত্রাসী হতে পারে। এখান থেকেই শুরু হয় গণনজরদারি ও দমন পীড়নের নতুন অধ্যায়। সিনজিয়াং শুধু একটি অঞ্চল নয়, এটি ছিল চীনের কৌশলগত স্বর্ণখনি। চীনের মোট প্রাকৃতিক গ্যাসের 40% আসে মূলত সিনজিয়াং এই অঞ্চল থেকে, এবং তেল, কয়লা ও ইউরেনিয়ামও পাওয়া যায় এই অঞ্চলে। চীনের স্বপ্নের প্রকল্প রেড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাকে যুক্ত করার এই প্রকল্পের হৃৎপিণ্ড হলো মূলত সিনজিয়াং। আর যার কারণেই মূলত চীন কোনোভাবেই এই অঞ্চলে ভিন্নমত চায় না। 1949 সালে সিনজিয়াংয়ের হান চাইনিজ ছিল মাত্র 6%, কিন্তু আজ এই 6% দাঁড়িয়েছে প্রায় 45 থেকে 50%-এ। এটা হয়েছে মূলত তারা পরিকল্পিত হান বসতি, উইগুরদের জমি দখল, চাকরিতে বৈষম্য এবং শিক্ষা ও ভাষা নিধনের মাধ্যমে। আর এটি হলো একটি নীরব উপনিবেশবাদ। 2017 সাল থেকে বিশ্ব জানতে পারে চীনের গোপন ক্যাম্পগুলোর কথা। বন্দিত্ব, মানসিক নির্যাতন, ধর্মত্যাগে বাধ্য করা, চীনের কমিউনিস্ট আদর্শ শেখানো। জাতিসংঘের হিসেবে প্রায় 10 থেকে 20 লক্ষ উইগুর মুসলিম আটক করা হয়েছিল ওই দমন পীড়নে। অন্যদিকে সিনজিয়াং হলো বিশ্বের সবচেয়ে নজরদারিকৃত অঞ্চল, অর্থাৎ সেখানে চীন ফেস স্ক্যান, ডিএনএ সংগ্রহ, কণ্ঠস্বর রেকর্ড এবং মোবাইল চেকপোস্ট এইগুলোর মাধ্যমে মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করে। কোনো মুসলিমের মোবাইলে একটি কোরআন অ্যাপ থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়। আর সবচেয়ে ভয়াবহ অভিযান হচ্ছে জোরপূর্বক স্ট্যাটালাইজেশন করা, গর্ভপাত করানো এবং জন্মহারকে ধ্বংস করা। 2015 থেকে 2018 এর মধ্যে
উইগুর জন্মহার কমে যায় প্রায় 60% পর্যন্ত। এগুলো দেখেও বিশ্ব কেন চুপ আছে জানেন? চীনের অর্থনৈতিক শক্তির কারণে, মুসলিম দেশগুলোর নীরবতার কারণে এবং জাতিসংঘে চীনের প্রভাব বিস্তারের কারণে। দুঃখজনক হলেও সত্য, অনেক মুসলিম দেশ চীনের পক্ষেই বিবৃতি দিয়েছে। একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই, যদি একটি জাতিকে তার ধর্ম, ভাষা ও ইতিহাস সবকিছু থেকে বিচ্ছিন্ন করা হয়, তারা কি তাহলে বেঁচে থাকে? উইগুররা আজ আছে একটি অদৃশ্য কারাগারে, আর এগুলো মূলত বিশ্ব এখন নীরব দর্শক হয়েই দেখতেছে। কিন্তু ইতিহাস হয়তোবা একদিন প্রশ্ন করবে, তখন আপনি কোথায় ছিলে যখন একটি মুসলিম জাতি ধীরে ধীরে মরে ডুবে যাচ্ছিল? আপনি মুসলিম হিসেবে কি আপনার এই প্রশ্নের উত্তরটা খুঁজতে পারবেন?